হাতিম ফুলের গন্ধ পায় যেখানে সেখানে, যে ট্রেন দূরে কোথাও চলে যাচ্ছে আমাদের আবছায়া কথোপকথনের মতন সে ট্রেনে চেপে বসে। আড়াল কেনা যাবে কিছুটা, দূরত্ব এক অসীম মুগ্ধতা। দূরত্ব এক অসীম মুগ্ধতা বটে। এটা যার বই, যার কবিতার বই, তাকে আজ আমরা পাচ্ছি অতিথি হিসেবে। কিন্তু তার আগে দুটো কথা বলি। আপনারা আমাদের এই খাপছাড়ার কথকতার মনের ঘরে শব্দের আড্ডাতে চিঠি লিখছেন তো? আমরা কিন্তু চিঠির অপেক্ষায় বসে থাকি। এই অপেক্ষা একদম চাতক পাখির মতো। এখন এই মুহূর্তে আমরা এখানে যে অতিথিকে পাচ্ছি তিনি হলেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়, একজন কবি, সাহিত্যিক এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার। আপনারা চেনেন রাজাদিত্যকে। রাজাদিত্যর সঙ্গে পরিচয়টা সেরে ফেলবেন। আপনারা সকলেই রাজাদিত্যকে আপনারা চেনেন। আপনারা অসংখ্য প্রেক্ষাগৃহে তার ডকুমেন্টারি ছবি দেখেছেন, ইতিমধ্যে আরও দেখবেন, এবং বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তার ছবি মুক্তি পায়, প্রশংসিত হয়। সর্বোপরি তিনি একজন কবি। তাই কিন্তু আমরা এই আড্ডায় রাজাদিত্যকে ডেকে এনেছি। আর তার বাবার সম্পাদনায় কি কাগজ বেরোতো বলুন তো? আনন্দমেলা। ছোট্টবেলায় যে আনন্দমেলা পড়েছেন, আমি যে আনন্দমেলা এলেই আমি ছুটে একদম এক ছোট্টে নিচে নামতাম। সেই আনন্দমেলার প্রথম আনন্দমেলার গন্ধটা প্রাণ ভরে নিতাম। সেই আনন্দমেলা কিন্তু রাজাদিত্যের বাবা দেবাশিস বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় সম্পাদনায়। আর ওর দাদাও বিখ্যাত বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই চেনেন তাকে, বিখ্যাত চিত্র পরিচালক। এলার 4 অধ্যায়, কাগজের বউ, বিভিন্ন সিনেমা, কত সিনেমা তিনি বানিয়েছেন। কিন্তু আজ আমরা আড্ডা দেব রাজাদিত্যের সঙ্গে, রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। রাজাদিত্য, তোমার প্রথমে আমার ইচ্ছে করছে তোমার একটা কবিতা শুনতে। এই তোমার প্রথম কাব্যগ্রন্থ তো আমি বাড়ি ফিরিনি, সুতরাং এই কাব্যগ্রন্থটি থেকেই তুমি বেশ। হ্যাঁ মৌয়া, তুমি ঠিকই বলেছো। প্রথম কথা, অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং খাপছাড়াকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজে একজন ছন্নছাড়া মানুষ, বাউল মানুষ। আর এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, আমি বাড়ি ফিরিনি। 2011 সালে নরওয়েতে আমার একটা নাটকের প্রিমিয়ার হয়েছিল, আমি বাড়ি ফিরিনি, যার বাংলা নাম। তো সেই নাটকটির অবলম্বনে আমি একটা কবিতা সিরিজ লিখেছিলাম। তো সেখান থেকে আমি একটা কবিতা পড়ছি। কবিতাটার নামও আমি বাড়ি ফিরিনি। আমি বাড়ি ফিরিনি। বঞ্চিত হতে হতে বঞ্চনায় যেদিন জীবন হয়ে গেছিল, সেদিন বিয়ে হয়েছিল আমার ভুলের সঙ্গে। ভুলই তো করেছি শুধু, দিনরাত, একবার, দুবার, বারবার। চৈত্র সেলে আমাদের না কেনা কাপ ডিশগুলো কোথায় লুকিয়ে আছো তোমরা? সন্ধে 6:30 মেগা সিরিয়ালের পর কে যেন আমার শরীরে অসহায়তার বীজ পুঁতে দিতে চায়। আসলে আমি বাড়ি ফিরিনি, অপেক্ষা করনি তুমি। অথচ দেখো, প্রতিদিন নিয়ম মেনে অপেক্ষা করে চলেছে একফালি অন্ধকার। এই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি বারবার। এই প্রসঙ্গে তোমার ফেসবুকের বেশ কিছু পোস্ট আমি পড়েছি। তোমার লেখা আমার বড় প্রিয়। সেখানে তোমার বিদেশে তোমার বিদেশবাসের বেশ কিছু লেখা আমি পড়েছি। একটি লেখাতে তোমার কান্না উঠে এসেছে যেন। সেই লেখা পড়ে আমিও কেঁদেছি। তোমার কোনো আত্মীয়, তোমার বাবাই বোধহয়, আমার বাবা, হ্যাঁ, শেষ সময় তুমি ফিরতে চাইছো, ফিরতে পারছো না, এরকম একটা সময়। আমি কেঁদেছি লেখাটা পড়ে, সেটা মনে পড়লো। তোমার বিদেশে থাকার সময়ের কথা কিছু বলো। দেখো, এটা একটা লম্বা গল্প, তবু ছোট করে বলি। এবং তুমি আর আমি একই কলেজের।
তো আমরা যখন প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করি, যা হয়, তুমি বিএসসি পড়েছো, আমি বিএ পড়েছি, তারপরে এমএ, সেই অর্থে আমাদের প্রফেসর হওয়া ছাড়া মানে বা ওই আইএস সিভিল সার্ভিস দেওয়া ছাড়া বিশেষ কোনো অপশন কিছু ছিল না। কিন্তু আমি থিয়েটার করতে চেয়েছিলাম, তখন আমি থিয়েটার করতাম, কিন্তু তখনকার দিনে তো থিয়েটার করে জীবিকা নির্বাহ করা যায় না। তো এই সবের মধ্যে হঠাৎই ন্যাশনাল মিউজিয়াম অফ ফিনল্যান্ড থেকে আমি একটা অফার পাই যে আমাদের এখানে একটা ইন্ডিয়া কালেকশন, আমরা ইন্ডিয়ার অনেক আর্টিফ্যাক্টস জিনিস আমরা সংগ্রহ করব, সেগুলোর উপর ডকুমেন্ট আমরা তৈরি করব, প্লাস লেখালেখি গবেষণা দরকার, তুমি যদি আসো খুব ভালো হয়। তো তখনও আমি কি ফিনল্যান্ড কি আমি জানি না। তো আমার প্রথম বিদেশ যাত্রা কিন্তু ফিনল্যান্ড নয়, জার্মানিতে, 1993 সালে। আর তখনকার দিনে ওই 1990s মানে ইন্টারনেট তখন একটা কল্পবিজ্ঞান, মানে ডাইনোসর হেঁটে বেড়াতো, তখন বিদেশ যাওয়া মানে একটা বিশাল ব্যাপার। এবং মোবাইলও আসেনি। কিন্তু ইন্টারেস্টিংলি আমি শুনেছিলাম জার্মানিতে গিয়ে যে ফিনল্যান্ড বলে একটা দেশ আছে যারা কিন্তু রাবার বুট তৈরি করে, একটা কোম্পানি, তারা টেলিভিশন তৈরি করে, সেই কোম্পানিটার নাম নকিয়া, একটি গ্রামের নামে, একটি নদীর নামে, তারা কিন্তু একটা মোবাইল টেকনোলজির পেটেন্ট নিয়েছে। তো আমি যখন গেছি তখন সবে নকিয়া মানে বিশালভাবে এসছে, তখন আমি নকিয়াতে কিন্তু কাজ করিনি। তো যাই হোক, আমার 1 বছর কোনোভাবে আমি কাটিয়েছি, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি জানলার ধারে বসে আছি, শান্তিনিকেতনের কথা মনে পড়ছে, বল্লভপুরের কথা মনে পড়ছে, কোপাই নদীর কথা মনে পড়ছে, হাসুলিবাগের কথা মনে পড়ছে, তারপরে প্রেসিডেন্সির আড্ডা, কফি হাউসের আড্ডা মনে পড়ছে, এবং সবচেয়ে বড় কথা আমি নিজেকে একটা প্রশ্ন করছি যে আমি কেন এলাম, কিসের জন্য এলাম, ফিরে গেলেই তো হয়, কি এমন হবে এখানে থেকে। এবং তার ফলে ওই দেশটা একটা অদ্ভুত, মানে ওখানে এত দ্রুত সময় পেরিয়ে যায়, দেখতে দেখতে আমার 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল। আমি তখন বললাম, ভাই অনেক হয়েছে, আমি আর যাব না। কিন্তু আমি তখনও জানতাম না যে আমাকে আবার ওখানে ফিরে আসতে হবে। আবার ঠিক 6 মাস পরে আমার বস বললেন, আমি জানি তুমি 1 বছর থাকবে না, 6 মাস থাকো। তো 6 মাস থাকতে গিয়ে আমি দেখলাম আমার আর ওই কাজ করতে ভালো লাগছে না। আমার ব্রিটিশ কলিগ আর আমি, তখন আমরা ইংরেজি থিয়েটার করতাম, একটা অদ্ভুত একটা ঘটনা ঘটলো আর কি। তো আমাকে বললো, দেখো একটা অডিশন দিতে হবে, একটা ইন্ডিয়ান, একটা জেন্টলম্যানের ক্যারেক্টার, তো তুমি এরকম, আমার মনে হয় তুমি পারবে, আমি অভিনয় করছি, ডিরেক্টরকে আমি বলবো। ঠিক আছে। ডিরেক্টরকে আমি তাও জানি না, সে পুরুষ না নারী, সে পুরুষ না নারী তাও জানি না, এবং সকলেই এত কম কথা বলে, গম্ভীর। তো আমি ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা 23 মিনিট আমার আজও মনে আছে, আমি বসে আছি, কেউ এসে আমার সঙ্গে কোনো কথা বলেনি। 2 ঘন্টা 24 মিনিট পরে আমার হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দেওয়া হলো, এবং এক অদ্ভুত গম্ভীর এক মহিলা এসে আমাকে বললেন যে চিরকুটে যেটা লেখা আছে সেইটাই তোমাকে বলতে হবে, সেটা তোমাকে, সেই ডায়ালগগুলো তোমাকে ভেবে নিয়ে তোমাকে বলতে হবে। এবার আমি যে ধরনের থিয়েটার করেছি, যদিও বাদলদা আমার মাস্টারমশাই, তুমি জানো, বাদলদার সঙ্গেও কাজ করেছি, আর আমাদের কি হয়, কলকাতা শহরে একটা স্ক্রিপ্ট থাকে, বলে দেওয়া হয় এদিকে মাথা করা, এটা বলবি এভাবে, একটু জোরে একটু বলবি ডায়ালগটা, এখানে একটু আবেগ লাগবে ইত্যাদি। উনি কিছুই বললেন না, উনি শুধু একটা কাগজে লেখা আছে যে ম্যারিটাল ডিসপিউট এবং কালচারাল ডিফারেন্সেস। তো তারপরে আমি দেখছি যে বসে আছি, 2 ঘন্টা 26 মিনিট পরে দেখলাম যে একজন ব্লন্ড সুন্দরী মহিলা ঢুকছেন দরজা খুলে। তো তখন আমি বরাবরই খুব লাজুক মানুষ, বললে, ইনি আপনার ওয়াইফ? আমি কে, আমার মানে বাঙালি টিপ পড়া, মানে সেই বনলতা সেন পড়া লোক, বিদেশি মেম সাহেবকে বউ ভাবতে, এখন যাই হোক, এদিকে মানে টাকারও দরকার, চাকরি ছাড়বার কথাও ভাবছি। তারপরে তোমাকে ব্যাপারটা করে দেখাতে হবে বিজাতীয় ভাষায়, বাংলাতে না, ইংরেজিতে করতে হবে, এবং তখন আমি সবে ফিনিশ একটু শিখছি, বলছি, তো আমাকে ওটা করে দেখাতে হবে। তো উনি বললেন যে আমি কিন্তু আপনাকে 3 মিনিটের বেশি দেবো না, 180 সেকেন্ড দেবো, 181 সেকেন্ড থেকে কিন্তু ক্যামেরা রোল করবে। আমি কোথায় এলাম, কেন এলাম, কি অপরাধ করেছি ঈশ্বর, তুমি পৃথিবীতে আর কোনো ছাগলকে খুঁজে পেলে না, একটাই ছাগলকে এখানে ফিনল্যান্ডে পাঠিয়ে দিলে। তো ভদ্রমহিলা বললো, দেখুন, আপনি ইন্ডিয়া থেকে, আমি ইংল্যান্ড থেকে, আমাদের অনেক কালচারাল ডিফারেন্সেস, তো সেটা নিয়ে আমরা একটা কনফ্লিক্ট করবো। করতে করতে আসলে কোনো ক্যামেরা ছিল না, করতে করতে আমরা 8 ঘন্টা ঝগড়া করে ফেলে দেখছি আরো 4 জন কালো কোট পরা লোক এসে গেছে। ডিরেক্টর বলছে, আমি আমার পাগলকে পেয়ে গেছি, আপাতত আপনাকে এখানে সই করতে হবে। এরা কারা?
আমি আবার ভেবেছি এরা পুলিশ নেই, তো আমার বন্ধু বলছে না না এরা সব উকিল, এরা তোমাকে কন্ট্রাক্ট সই করাবে। আসলে দারুণ ব্যাপার। গল্পটা ছোট করে বলি, আসলে এর আগে একজন ভারতীয় ছেলে সে অভিনয় করছিল, সে নায়িকার প্রেমে পড়ে দুজনে মিলে পালিয়ে গেছে, ও। পালিয়ে গিয়ে ইংল্যান্ডে চলে গেছে। এবার ডিরেক্টরে অনেক এত টাকা মানে ডিরেক্টর এত টাকা প্রডিউসারের কাছ থেকে নিয়েছেন, এবার উনি আর কোনো রিস্ক নিতে চায় না, এগ্রিমেন্ট সই করিয়ে নিতে চান। আর তখনকার দিনে আমাদের জুলাই মাসে একমাত্র ছুটি পাওয়া যেত, তো আমি তখন ব্রিটিশ এয়ারওয়েজে কলকাতায় আসতাম আর কি। আর ও তখনই মে মাস, আমি বলছি আমি তো জুলাইয়ে যাবোই, আমি বর্ষাকালে আমি শান্তিনিকেতন থাকবো, আমি মরে গেলেও আমাকে কেউ আটকাতে পারবে না। উনি বলছেন হ্যাঁ তুমি যাবে, কিন্তু তোমার বাড়ির ঠিকানা কলকাতার ঠিকানা অমুক ঠিকানা। আমি তখন ভাবলাম হে ভগবান, নাটক করতে গিয়ে কি আমাকে জেল খাটতে হবে নাকি? যাই হোক, তারপরে কলকাতা থেকে ফিরেছি, দেখি বিমানবন্দরে দেখি ফুল হাতে নিয়ে আমার পরিচালক দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সেই করে শুরু হলো। তারপরে আমার ওই ব্রিটিশ বন্ধুর বিরাট ভূমিকা আমার জীবনে। তখন আমি বললাম ভাই আমি চাকরি ফাকরি করবো না, এসব ভাল লাগছে না, এই নাটকীয়। বললো খাবে কি, এখানে তো কোনো মানে আর্টিস্টদের অবস্থা খুব খারাপ। যাই হোক, নকিয়াতে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, ইমার্জিং মার্কেট, ওরা এই ধরনের অনেককে চাইছে বিদেশি। তো আমি বললাম যে কিন্তু আমার তো কোনো আইটি স্কিলস নেই। বললো না না তুমি চলো না, একটা সেলসে মার্কেটিং একটা কাজ আছে। তো সেখানেও গেলাম, সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউতে আমরা পড়েছি যে ইয়ার্কি মেরে ইন্টারভিউ দেওয়া যাবে না। আমাকে আমার যিনি ইন্টারভিউ নিচ্ছেন বলে আপনার যা খুশি তাই বলুন। আমি সে কি, আমি মনে মনে ভাবছি এই দেশটা কি কি ঘটছে এখানে। একটা বিপরীত চিত্র হ্যাঁ পুরো। অদ্ভুত। বলে আপনার যেটা খুশি সেটা বলুন, শুধু আমার একটা শর্ত আছে, আপনার সামনে 3000 লোক আছে সেটা ধরে নিন। আমি দেখলাম যে এত বোকা এই মানুষগুলো, এত সহজ একটা কাজ। আমি তো অভিনয় করি সেই জানি না 3000 লোক কি 30,000 লোকের সামনে করে। আর বললো যে আরেকটা কথা হচ্ছে, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু আপনি থামতে পারবেন না। না ভালো কথা, আমি তো বলেই যাচ্ছি 53 মিনিট স্টপ আছে, তখন থামা। তো বলে এই তো আমার লোক আমি পেয়ে গেছি। হ্যাঁ পেয়ে গেছি, ব্যাস হয়ে গেল। ওইভাবে আমি নকিয়াতে চাকরি শুরু করলাম। বাহ। নকিয়াতে চাকরি শুরু করতে করতে বস আমাকে চিনিয়ে দিলেন। জানো তো, মানুষ বিদেশে যায়, বিদেশে গিয়ে বুঝতে পারে বাবার অর্থ কি, মায়ের অর্থ কি, হ্যাঁ, পরিবার কাকে বলে। একদম। তুমি দেশের সম্বন্ধে আরো ভালো করে বোঝো। তখন সেই মানে আমি যখন ফোন করতাম আইএসডি, তখন আমি শুনতে পেতাম কোকিল ডাকছে, মা বলল বৃষ্টি হয়েছে, সদা গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। একদম। তো আমার বস আমাকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করলেন। উনি বললেন দেখ শোনা, তোর দ্বারা এইসব চাকরি ফাকরি হবে না, থিয়েটারটা খুব অর্গানাইজড ইন্ডাস্ট্রি, তুই যা। ওটাই আমার ভবিতব্য ছিল। তারপরে আমি ছেড়েও দিয়েছি। তারপরে এরকম অবস্থা হয়েছে, বাড়ি ভাড়া দিতে পারছি না, আমাকে যে কোনো দিন বাড়ি ছেড়ে দিতে হবে। হঠাৎ রাত্রি 3টেই এক ভদ্রলোক, নিউ ইয়র্ক থেকে এক ভদ্রলোক এলেন, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি তো ভাবছি এসে গুলি ফুলি করে দেবে নাকি, এখানে প্রত্যেকের হাতেই তো বন্দুক থাকে। বললেন না, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার বাড়িতে আমি 1 বোতল বিয়ার খাবো। আমার তখন এমন অবস্থা, বাড়ি ভাড়া তো দিতে পারি না, আর আমি নিজে মদ সিগারেট কিছুই খাই না। বিয়ারটা নিয়ে আমি বললাম যে আমার কাছে কোকা কোলা হচ্ছে। বলে ওইসব ফালতু জিনিস আমি খাই না, ঠিক আছে চলুন আমি গাড়ি করে আপনাকে নিয়ে যাচ্ছি। কারণ দেখুন আমি একটা কোম্পানি করেছি এখানে, আমি আপনার সঙ্গে একটা 5 বছরের চুক্তি করতে চাই, আমি আপনার নাটক দেখেছি। আমি বললাম হ্যাঁ চুক্তি তো করবেন, কিন্তু কি বলুন তো, আমাদের দেশে ওই যে গান্ধীর মাথাওয়ালা কতগুলো কাগজ থাকে না, আর আপনাদের দেশে কি একটা গম্ভীর একটা লোকের ছবি আছে যেগুলোকে আপনার কারেন্সি বলেন, সেই কারেন্সি আমি পাবো তো? মানে শিল্প জগৎটা এমন না, মানে কেউ যদি সেটা বলে, পাওয়া যায় বড় হ্যাঁ কম। কেউ মানে যদি বলে, সম্ভাবনাটা থাকলে তবেই এগোনো হ্যাঁ কেউ সম্ভব। যদি বলে আমি আপনি অভিনয় করেছেন, আমি আপনাকে টাকা দেবো, আমি 2 দিন আর ঘুম থেকে উঠতে পারিনি, কিরে বাবা ডিপ্রেশনে চলে গেলেন, টাকা কেন দেবে? আবার যখন ভয়ঙ্কর টাকার তখন ও আপনাকে অভিনয় করতে হবে কিন্তু টাকা পাবেন কেন, সে কি? বা কবিতা লেখার গোছের ব্যাপার আর কি। তো তখন বললো না না এরকম হবে। তো তারপরে আমি চাকরি ছেড়ে দিলাম, দীর্ঘদিন থিয়েটার করলাম। আমি এস্টোনিয়া চলে গেলাম, ভীষণ তারকভস্কির ভক্ত ছিলাম। এস্টোনিয়াতে বল্টিক ফিল্ম আচ্ছা, মিডিয়া বাকি- স্কুলে। আমি একটু ইন্টারাপ্ট করলাম, বাকি অংশটুকু একটু পরে শুনছি। এর মধ্যে তোমার কবিতা শুনতে চাই। এর মধ্যে আবার একটা কবিতা, এবং বেশ বিদেশে থাকাকালীন সময়ের কোন একটা কবিতা শুনবো, বেশ তারপর বাকি অংশে বেশ আসছি বেশ গল্পের। বেশ তাহলে কারণ জানি যে আমাদের আড্ডা সারা দিন সারা রাতও কখনো ফুরোবে না। না না, তাই না? আমি সংযত এসেছি, মানে সময়ে মানে চেষ্টা করব আর কি নিজেকে কন্ট্রোলে রাখার, যাতে আড্ডাটা আর কি মানে লাগাম ছাড়া না হয়, যে ঘন্টার পর ঘন্টা না চলে। আচ্ছা, বিদেশে থাকাকালীন আমি একটা কবিতা লিখেছিলাম। থিয়েটার জগৎ, আমাদের শিল্প জগৎ, একটা কেন শিল্প নিশ্চয়ই যাপন, অনেক কবিতাই লিখেছো। অনেক কবিতাই লিখেছি। হ্যাঁ। শিল্প, তুমি নিজে একজন শিল্পীদের জীবনে তো জানো
সাফল্য আছে, ব্যর্থতা আছে, ভালোবাসা আছে, ব্যর্থতা বেশি আছে বা বেইমানি দুঃখটা আছে, বেশি দুঃখটা বেশি আছে, অভিমানটা বেশি সৃষ্টিটা আছে। বেশি হয় কিন্তু, তাই এক্স্যাক্টলি, না? অভিমান আছে তখন অনেক। মনে হয় থ্যাংক ইউ হ্যাঁ। দুঃখ। একদম একদম একদম। তো আমার হঠাৎ মনে হয়েছিল যে আমার কবিতাতে সিম্বলিজম থাকে। তো আমার এই কবিতাটা লিখেছিলাম একটা ছুরি দেখে। আচ্ছা, ছুরিটা দেখে আমার আচ্ছা, হঠাৎ এই কবিতাটার কথা আচ্ছা। মনে পড়ে, এবং তখন শীতকাল, -35 ডিগ্রি, ওরে তখন সাংঘাতিক বাবা! ঠান্ডা, চারিদিকে তুষার ঝড়, একা একটা লোক বসে কি করবে সেটা উদ্ভট ভাষায়, আমি এটাকে অনুবাদও করেছি ফিনিশ ভাষাতে, যাই হোক আমি বাংলাতে পড়ছি, তখন এই কবিতাটা লিখে ফেলি। কবিতাটার নাম হচ্ছে ছুরিদের দিনরাত্রি। এটা আমার কাব্যগ্রন্থ ভালোবাসা মৃত্যুর মতো সুন্দর আচ্ছা। থেকে। ছুরিগুলো নড়ে চড়ে বসে, ছুরিগুলো নড়ে চড়ে বসে, কারো গায়ে লেখা বেইমানি 3:41, কারো গায়ে ভালোবাসা রাত 9:19, বন্ধুত্ব হেমন্তকাল সকাল 8:26। ছুরিগুলো নড়ে চড়ে বসলে তাদেরকে সযত্নে আমি সাজিয়ে রাখি। এই কবিতাটা কি তুমি খুব সম্প্রতি ফেসবুকে দিয়েছিলে? মনে হয়, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। ওটা পড়ে আমি কিছু মন্তব্য করেছিলাম, আমার মনে আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। তোমার এখন মনে পড়ছে হ্যাঁ, এই মুহূর্তে। ছুরিগুলো দিয়ে আমাদের হ্যাঁ, জীবনটাকে বোঝা হ্যাঁ, যায়। হ্যাঁ, বন্ধুত্ব, হ্যাঁ, প্রেম, হ্যাঁ, ভালোবাসা, একদম। সবই যে বেইমানি তা নয়, না তবু তো, কিছু কিছু হ্যাঁ, ব্যাপার থাকে। হ্যাঁ। তো তবে নিজের ভাবনার হুম। উপরেও অনেকটা নির্ভর করে, আমি হুম। কেমন ভাবে ঘটনাটাকে নিচ্ছি সেটার উপরেও দেখবে অনেকটা নির্ভর করে। অনেকে বলেন যে হুম। আমি এই প্রশ্নটা বহু লিটারারি ফেস্টিভ্যালে আমাকে হুম। সবাই বলছে যে আপনি কবিতা লেখেন কি করে, হুম। হঠাৎ কবিতা লেখার কথা ভাবেন কি হুম। করে। আমার হঠাৎ মাথায় চলে আসে। যেমন ধর আমি তোমাকে বলি, আমি যখন কলেজে পড়তাম, প্রেসিডেন্সি কলেজে পড়তাম, তো তখন তো তোমার মনে আছে কিনা জানি না, তখন কিন্তু মেট্রো রেল নাকতলা অবধি হয়নি, তখন টালিগঞ্জ না, ট্রাম না, ডিপো অবধি হ্যাঁ, হলো। হ্যাঁ। তো আমি তখন আমি সবে তারকভস্কি দেখছি, বার্গম্যান দেখেছি, ঋত্বিক ঘটক দেখেছি, বারবার করে নন্দনে যাচ্ছি হ্যাঁ। দেখছি। তো আমার খুব মনে হলো একদিন যে বেশ কিছুদিন আমার শিয়ালদা থেকে আমি যাদবপুর ফিরবো বা গড়িয়া যাব, আচ্ছা। এবং শুধু অবজার্ভ করব। তখনকার দিনে আমার একটা ওই ছোটখাটো একটা ক্যামেরা ছিল, বাবা ক্যামেরা দিয়েছিলেন, আমার এক জেঠু আমেরিকা থেকে একটা ক্যামেরা এনে দিয়েছিলেন, পেন্ট্যাক্স একটা ক্যামেরা ছিল। তখন কিন্তু আমি সেই ছবিগুলো তুলতাম, এবং সেই ছবি তুলতে তুলতে কিন্তু আমি দেখছি আমি লিখছি, আমি সেটা কবিতা হচ্ছে বা সেটা অবজারভেশন হচ্ছে আমি জানি না, কিন্তু আমি লিখে যাচ্ছি এবং আমি ছবি তুলে যাচ্ছি। তো আমার মনে হয় যে মানে আলাদা করে কোনো কিছুই, আমি জানি না, অনেকে থিম নিয়ে স্ট্রাগল করেন, অনেককে দেখি যে সিনেমার রিমেক করছেন বা সিনেমার থিম চুরি হয়ে যাচ্ছে। আমি এই ব্যাপারটা আমাকে ব্যাফল করে, অবাক করে যে এত বিষয় আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার কবিতা মানুষ কেন পড়বে? আপনার কবিতা তখনই পড়বে কারণ যে 10টা মানে সমসাময়িক যারা লিখছেন, কন্টেম্পোরারি রাইটার, তাদের চেয়ে বিষয়বস্তু, ডাইভার্সিটি, হ্যাঁ, থিমের ট্রিটমেন্ট, সেটা সম্পূর্ণ আলাদা হলে পড়বে। এইগুলো আমার কাছে এমনিই চলে আসে, হঠাৎ মনে হলো, চলে এলো, লিখলাম। তুমি ঠিক বলেছো যে অবজারভেশনটা কিন্তু খুব জরুরি হুম। অভিনয়ের ক্ষেত্রে। সেজন্য বিখ্যাতরা বলে থাকেন যে অবজার্ভ করো, এটা তোমাকে অভিনয়ে সাহায্য করবে। আর গানের ক্ষেত্রে শোনা, একদম, তাই না? কানটা ভালো থাকে। আমি এখানে সিনেমাটাও অ্যাড করব। আকিরা কুরোসাওয়া একটা বিখ্যাত সাক্ষাৎকার আছে, সেখানে উনি বলছেন একজন ছাত্র তাকে জিজ্ঞেস করেছে যে আমি কি করে একটা ভালো সিনেমা বানাতে পারি। তখন আকিরা কুরোসাওয়া বলছেন, তোমার কি দুটো চোখ আছে? বলছে হ্যাঁ। তাহলে চোখ দিয়ে দেখো। দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে করি, সেটা হলো যে তোমার কি কোনো নোট বই আছে? তখন বলছে হ্যাঁ স্যার আমার নোট বই আছে। তোমার কি কোনো পেন আছে? বলছে হ্যাঁ স্যার আমার পেন আছে। সে তখন ভাবছে ফিল্ম মেকার এত বিখ্যাত, পাগল টাগল হয় বলে। বলছে না, এবার চোখ দিয়ে তুমি যেটা লিখেছো সেটা তুমি যদি নোট বইয়ে তুমি সেটা যদি লিখে দিতে পারো, তাহলেই তুমি ভালো ফিল্ম মেকার হবে। অর্থাৎ তুমি যদি লিখতে পারো তাহলেই তুমি কিন্তু ফিল্ম মেকার হবে, সেই লেখাটাই কিন্তু ট্রান্সলেটেড হয়ে যাবে একটা সিনেমাতে। কিন্তু এই প্রশ্নটা আমি না করে পারি না, স্পেশালি একটা পোস্ট গ্লোবালাইজড ভারতবর্ষে, যেখানে
এত বড় মানে ডিজিটাল রেভলিউশন হয়েছে, যেখানে মোবাইল আছে, ল্যাপটপ আছে আমাদের হাতে, নেটফ্লিক্স আছে, কত ওটিটি আসছে, এত তো সিনেমা তৈরি হচ্ছে, তাহলে আপনার সিনেমাটা মানুষ কেন দেখবে? হ্যাঁ, মানে হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? সেখানেই কিন্তু অবজারভেশনের ক্ষমতা, একদম, সেখানেই একদম। কিন্তু ট্রিটমেন্টের ক্ষমতা। একদম। একই কথা আমি কবিতা নিয়ে বলতে চাই। আচ্ছা, তুমি যে এত তথ্যচিত্র বা ডকুমেন্টারি বানাও, তোমার লোকেশন রেকি করতে যাও, হুম। তোমার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলা বা কোন কোন আহ, আহ, জায়গা তোমার খুব পছন্দের? আমি শুনছিলাম তুমি বলছিলে, আমি সেই প্রসঙ্গটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই, আচ্ছা, সেজন্য বেশ, বললাম। বেশ। যদি আমরা ছোট্ট ছোট্ট করে হ্যাঁ, বলবো, হ্যাঁ, হ্যাঁ, কারণ খুব ব্রিফলি তারপর উত্তর আমরা দিই। কবিতা শুনবো। হ্যাঁ, অবশ্যই আমি খুব ব্রিফলি উত্তর দিই। দেখো, আমি তো বীরভূমের ছেলে, আমার জন্ম সিউড়িতে, শান্তিনিকেতনে অনেকটা সময় কেটেছে, লাভপুরে অনেকটা সময় কেটেছে, তো বীরভূমের একটা আলাদা জায়গা আছে আমার হৃদয়ে। কিন্তু আমি যবে মানে আমার দাদা বাবাকে হারানোর পরে যখন প্রথম সিনেমা বানানো শুরু করি, আমি কিন্তু মূলত থিয়েটারের শিল্পী, এটা ভুলে গেলে হবে না। এবং আমি বিশ্বাস করি থিয়েটারের সঙ্গে সিনেমার কিন্তু কোনো বিরোধিতা নেই। আমি কিন্তু পুরুলিয়াকে আবিষ্কার করেছি। পুরুলিয়া এবং ঝাড়খণ্ড আমার প্রিয় লোকেশন। আমি অবাক হয়ে যাই যতবার পুরুলিয়া গেছি, যতবার ঝাড়খণ্ডে গেছি, এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে রং আর বৈচিত্র্য বোধহয় রং, অনেক বেশি খুঁজে বৈচিত্র্য, পাওয়া যায়। ল্যান্ডস্কেপ, সয়েল, মানুষের জীবনযাপন, মানুষের চিন্তা ভাবনা। এবং আমি প্রায় ধরো 32 বছর আমি বিদেশে কাটিয়েছি, এবং আমার ভীষণ মনে হয় আমি ওই সময়টা যদি বাইরে না থাকতাম তাহলে আমি ভারতবর্ষকে চিনতে পারতাম না। দ্বিতীয় কথা, আমি এই কথাটা আই ডেয়ার সে দিস, ক্যামেরার সামনে আমি বলছি, আমার মনে হয় যে সমস্ত ফিল্ম মেকার বন্ধু আমার আছে, বিশেষ করে যারা বিদেশি, তাদের চেয়ে আমার একটা বিরাট অ্যাডভান্টেজ আছে। বিশাল অ্যাডভান্টেজটা হচ্ছে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তোমার অলিতে গলিতে, আঁকে বাঁকে, কোণাতে গল্পের পর গল্প, এত চমকের কিছু পর চমক। দেখার, চমকের পর চমক, এত কিছু দেখার, এত কিছু জানার আছে, এবং সেই বিষয়গুলোকে তুলে ধরাটা সেটা একটা। সেখানে পুরুলিয়া, বীরভূম আমার এবং ঝাড়খণ্ড অবশ্যই আমার ভীষণ 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 প্রিয়। এবং পুরুলিয়া বলতে কিন্তু আমি শুধু অযোধ্যা পাহাড় বুঝি না, সদর বুঝি না, পুরুলিয়ার ইন্টিরিয়ার, ঝাড়খণ্ডের ইন্টিরিয়ার। এবং তুমি যেটা বলছিলে যে তুমি গাড়ি নিয়ে যেতে যেতে মানে যে কোনো জায়গায় থেমে যাও, এটা অবশ্য যে কোনো যারা প্রকৃতি ভালোবাসেন এবং খুব খুঁটিনাটি দেখে ফিল্ম বানান, তারা প্রত্যেকেই এটা করেন। তো তোমার এরকম কোন কোন অঞ্চলকে খুব কোন কোন অঞ্চলে তুমি এটা বেশি করেছো? বা এটা আমি মূলত যেখানে আমি করতে শুট গিয়ে। করি সেখানে করি, কিন্তু এটার পেছনে এটা ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি একটা তথ্যচিত্র বানাচ্ছি এখন, তথ্যচিত্রর কনসেপ্টটাই বদলে গেছে। কনসেপ্টটা কেন বদলে গেছে? তথ্যচিত্র বলতেই আমরা ভাবি বোধহয় পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের মতো সাদা কালো ছবি, অনেকে ইন্টারভিউ দেবেন, অনেক মানে স্ট্যাটিস্টিক্স দিতে হবে, তা নয়। আমাকে বুঝতে হবে আমার দর্শক, আমার সিনেমার দর্শক, আমার কবিতার দর্শক, তারা মেদিনীপুর গ্রামের হতে পারেন, তারা ম্যানহাটনের হতে পারেন, তারা মাদ্রিদের হতে পারেন, আবার তারা মুম্বাইয়েরও হতে পারেন। কিন্তু আমি যে জায়গাটা দেখাবো, ধরো পুরুলিয়ার উপর একটা গল্প, যেমন আমার শেষ ছবি পুরুলিয়াতে ড্যাম, পুরুলিয়াতে 3টে ড্যাম বানানো হবে, থুরগা ড্যাম বানানো হবে। সেখানে মানে অনেকে মানে এনভায়রনমেন্টালিস্টরা বলছেন এই রুক্ষ শুষ্ক জায়গায় আরো জলের সংকট তীব্র হবে, এবং সবচেয়ে বড় কথা এই ড্যাম তৈরি করলে যে এলিফ্যান্ট করিডোরটা আছে, ঝাড়খণ্ড থেকে যে হাতির পাল আসে, সেই এলিফ্যান্ট করিডোরটা ডিস্ট্রয়েড হবে। এবার তুমি যদি ভাবো, আমি মুম্বাইয়ে যিনি বসে আছেন বা মাদ্রিদে বসে আছেন বা যিনি রেকেভিকে আইসল্যান্ডে বসে আছেন, তিনি কি জানেন পুরুলিয়ার ল্যান্ডস্কেপটা কিরকম? আমি অবাক হয়ে যে অনেক সিনেমা দেখি, ভারতের ওপর সিনেমা, ট্রেনের মধ্যে বসে আছে, শুধু ট্রেনটা দেখাচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিরকম, সেই ল্যান্ডস্কেপটা কিরকম, তার কালচারটা কিরকম, সে তার মাটির রংটা কিরকম। তাহলে ফলে ধরুন পুরুলিয়ার বিভিন্ন জায়গায়, আমি যেমন আরশা বলছিলাম, মাটির গন্ধ তাহলে মাটির ছবি, যে আমি যেমন আরশার কথা বলছিলাম, বা পুরুলিয়ার ভেতরে সেখানে থামতে, যেমন তুলিন আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা, সেখানে আমি থেমে আমি শুটিং করেছি, বা বীরভূমের অত্যন্ত গ্রামে। এবার তোমাকে একটু থামাচ্ছি, সরি। আমরা এসে যাচ্ছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমার তো খুব দুঃখই হচ্ছে, কারণ তোমার সঙ্গে, তুমি এমন একটা মানুষ, এমন একটা গুণী মানুষ, যার সঙ্গে সারাদিন আড্ডা দিলেও আড্ডা শেষ হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কিন্তু লিখে। আমরা এসে গেছি অনুষ্ঠানের একদম শেষ অংশে, একটা কবিতা শুনবো। বেশ,
একটা কবিতা তাহলে আমি পড়ি। আমার এই কাব্যগ্রন্থের নাম ঘুম এক বিশ্বস্ত ডায়েরি। আচ্ছা, আমি বিশ্বাস করি ঘুমও ডায়েরি হতে পারে। আমরা যখন ঘুমিয়ে থাকি নিশ্চয়ই হয়তো সেই ঘুমের ভেতর লুকিয়ে থাকে আমাদের কত না বলা কথা। নিশ্চয়ই। তো সেখান থেকে আমি একটা কবিতা বেশ। পড়ছি। কবিতাটার নাম প্রয়োজনীয় অপ্রয়োজন। বেশ। ছেলেবেলায় আমি জানতাম জীবন কখনো কোনোদিন ফোরাবে না। ছেলেবেলায় আমি জানতাম জীবন কখনো কোনোদিন ফোরাবে না। কলকাতায় ভেসে বেড়ায় কত অপমানের মেঘ। সেসব পেরিয়ে অন্ধকার চায়ের দোকানে ফুটপাতে স্বপ্নহীন টিকে থাকার মধ্যেও আমি কি যেন একটা খুঁজেছিলাম, কি যেন একটা থাকার কথা ছিল, কি যেন একটা নেই, কি যেন একটা থাকার কথা ছিল। সমস্যা হলো বুকের ভেতরে 4টে হৃৎপিণ্ড নেই। তবুও হয়তো একদিন কবিতা হয়ে উঠবে কলকাতা। এখন এই মুহূর্তে কলকাতা রাষ্ট্রের মতো এক প্রকাণ্ড অ্যানাকন্ডা যে আমাকে পেঁচিয়ে ধরে আছে। আমি শুধু নিঃশ্বাস নিতে পারি, কৌটো খুলে এক ফোঁটা বিষ পান করতে পারি না। আমি শুধু চুপ করে থাকতে পারি। আহা, রাজাদিত্য এভাবেই বলছেন, দূরত্ব বলতে বুঝি একটা ফাঁকা ক্যানভাস, একটা ফাঁকা সাদা দেয়াল, শান্ত হয়ে জ্বরের পাশে বসে কতদিন চিৎকার করিনি। কি বলতাম, আমারও কিছু দরকার ছিল। হ্যাঁ, দরকার আমাদের সব সময় থাকে। কিসের বলুন তো? এমন প্রাণ খোলা আড্ডার, এমন কথকতার। তাই তো খাপছাড়া আপনাদের পাশে রয়েছে কথকতার মনের ঘরে শব্দের আড্ডা নিয়ে। রাজাদিত্য, সময় যেহেতু ফুরিয়েছে তাই আমাদের এখানে দাড়ি টানতে হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা খাপছাড়ার পক্ষ থেকে তোমাকে জানাই অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্বাগত। খাপছাড়া পরিবারকে। খাপছাড়া পরিবার আরো এগিয়ে যাক, শুভকামনা রইল। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।